টেম্পোরালিটি বা টেম্পোরাল রিলেশন বলতে আমরা কি বুঝি? এটা কথাটা বলছি যে এই যে দুটা শব্দ আছে আমার রিসার্চে, একটা হলো এক্সপোজার আর একটা শব্দ হলো আউটকাম। এই এক্সপোজার এবং আউটকামের মধ্যেকার, এক্সপোজার মানে কি? এক্সপোজার মানে হলো কজাল ফ্যাক্টর, আর আউটকাম মানে তো ইফেক্ট। তাহলে একদিকে কজাল ফ্যাক্টর আর দিকে ইফেক্ট। যে কোনো ঘটনা, যে কোনো ফেনোমেনা, যে কোনো একটা ইস্যু, যে ইস্যু নিয়ে তুমি চিন্তা করবা, রিসার্চ করার চিন্তার সিদ্ধান্তটা নিবা, মনে রাখবা তার একটা কজাল ফ্যাক্টর আছে এবং তার একটা আউটকাম ফ্যাক্টর আছে। যেমন রিস্ক ফ্যাক্টর অফ এমআই, তাহলে এখানে কজাল ফ্যাক্টর হলো রিস্ক ফ্যাক্টর আর এমআই হলো আমার। তারপরে ওবেসিটি হলে এমআই হয়, তার মানে এখানে আমার কজাল ফ্যাক্টর হলো ওবেসিটি আর আউটকাম ফ্যাক্টর হলো এমআই। তারপরে যদি বলি যে স্মোকিং করলে ক্যান্সার হয়, তাহলে এখানে কারণটা হলো স্মোকিং আর ইফেক্টটা হলো আমার কি বলে ক্যান্সার, ইফেক্টটা আমার ক্যান্সার। ঠিক আছে? এখন প্রশ্ন দাঁড়াইল, এই যে তোমার এক্সপোজার আর এই যে তোমার আউটকাম, আমি আবারও বলছি এক্সপোজার মানে হলো কজ আর আউটকাম মানে হলো ইফেক্ট। রিসার্চে এই এক্সপোজারকে আরেকটা ভাষায় বলে, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর আউটকামকে আরেকটা ভাষায় বলে, সেটা হলো তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। রিসার্চে এই চারটা শব্দ খুবই মানে ইউজ হয়, এক্সপোজার অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আউটকাম অথবা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? এক্সপোজার অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কজাল ফ্যাক্টর, আউটকাম অথবা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে ইফেক্ট। এখন তুমি বলো এই যে এক্সপোজার আর এই যে আউটকাম, এই দুয়ের মধ্যে দুনিয়াতে কে আগে আসবে কে পরে আসবে? সময়ের রেসপেক্টে যদি চিন্তা করি তাহলে বলতে হবে যে এক্সপোজার আগে আসবে, আউটকাম পরে আসবে। এই কথাটাই হলো টেম্পোরালিটি মানে টেম্পোরাল রিলেশন। মানে এক্সপোজার প্রিসিড দ্য আউটকাম এন্ড আউটকাম অলওয়েজ ফলো দ্য এক্সপোজার। ঠিক আছে? তো এই জিনিসটাই তুমি একটু চিন্তায় রাখবা। এটাকে বলছে যে টাইম সিকোয়েন্সিয়াল রিলেশন বিটুইন এক্সপোজার এন্ড আউটকাম। এক্সপোজার এবং আউটকামের মধ্যে সময়ের সাথে যে সম্পর্ক, মানে আমি এটাকে বাংলা ভাষায় তর্জমা করছি, যে বইতে অনেক কঠিন কঠিন শব্দে লেখা, আমার বাংলা কথাটা হলো যে এই দুইজনের মধ্যে কে আগে কে পরে, এটি হলো টেম্পোরালিটি। নিশ্চয়ই এক্সপোজার আগে, আউটকাম পরে, তাই না? পিতা পুত্রের মধ্যেও কিন্তু একটা টেম্পোরাল রিলেশনশিপ আছে, পিতা আগে তারপরে পুত্র। এটা হলো টেম্পোরালিটি বা টেম্পোরাল রিলেশন বিটুইন ফাদার এন্ড সান। এখন ধর আমি বলছি যে স্মোকিং করলে ক্যান্সার হয়, তাহলে আগে কি? আগে স্মোকিং, তারপরে হবে ক্যান্সার। এটি হলো টেম্পোরালিটি। এখন এই টেম্পোরালিটি কনসেপ্টটাকে মাথায় রেখে তুমি যদি এরকম একটা রিসার্চ করতে যাও যে দেখি তো আমি স্মোকিং এর সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাই, আমার রিসার্চ কোশ্চেন হলো ডাজ স্মোকিং কজেস ক্যান্সার? হাইপোথিসিস হলো স্মোকিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার। ঠিক আছে? এখন আমি এটার উপর রিসার্চ করতে চাই, সত্যি কি স্মোকিং এর সাথে ক্যান্সারের সম্পর্ক আছে, একটু জানতে চাই। নানাভাবে তুমি রিসার্চটা করতে পারো। প্রথমে তুমি ক্যান্সার ওয়ার্ডে গিয়ে 300টা ক্যান্সার পেশেন্ট নাও এবং তাদেরকে জিজ্ঞেস করো যে ভাই আপনারা কি স্মোকিং করেন? 300 জনের 300 জনই বলল যে তারা চেইন স্মোকার ফ্রম ভেরি আর্লি লাইফ, 30-40 বছর যাবত তারা চেইন স্মোকার। তাহলে তুমি বলবো না যে স্মোকিং করলে ক্যান্সার হয়? অবশ্যই বলবো।
কমপ্লিট হয়ে গেল আমার রিসার্চ, কনক্লুশন করে ফেললাম স্মোকিং করলে ক্যান্সার। এখন তুমি বলো এই রিসার্চটা তুমি শুরু করছো কোথা থেকে আর শেষ করছো কোথায় গিয়ে? শুরু করেছো কিন্তু ক্যান্সার পেশেন্ট দিয়ে, তোমার এনরোলমেন্ট হয়েছে ক্যান্সার পেশেন্ট, মানে তুমি আউটকামের উপর দাঁড়িয়েছো, আউটকামের উপর দাঁড়িয়ে তুমি রিসার্চের যাত্রা শুরু করেছো। আউটকামের উপর দাঁড়িয়ে পরবর্তীতে তুমি কারণটা খুঁজে বের করার চেষ্টা করেছো। আউটকামের উপর দাঁড়িয়ে যখন কারণকে খুঁজে বের করার চেষ্টা তুমি করবা, তখন তোমার ডিরেকশন অফ সার্চ আজকে থেকে অতীতের দিকে হয়ে গেল, অ্যাকর্ডিং টু দি কনসেপ্ট অফ টেম্পোরালিটি। অতএব তুমি এটাকে নাম দিবা রেট্রোস্পেকটিভ স্টাডি। সো retrospective study মানে the study that moves from outcome to exposure. আউটকাম দিয়ে স্টাডির সাবজেক্টকে এনরোল করে তারপরে তাদের মধ্যে কারণ খুঁজে বের করার যে প্রচেষ্টা, এটার নাম রেট্রোস্পেকটিভ স্টাডি। আরেকটা কনসেপ্ট আছে রেট্রোস্পেকটিভ স্টাডির, সেটা হলো তুমি যদি এমন কোন রিসার্চ করো, যে রিসার্চ যে মানে এমন একটা ঘটনা নিয়ে রিসার্চ করো যে ঘটনাটা অতীতে অলরেডি ঘটিয়া গিয়াছে, অতীতের ঘটনা নিয়ে রিসার্চ করলাম, রেকর্ড বেসড একটা রিসার্চ করলাম। তোমাকে বললাম যে তুমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গত 10 বছরের মর্টালিটি রেট কত বের করে দাও, ইনডোর মর্টালিটি রেট। তুমি একটা রেকর্ড বেসড ওয়ার্ক করবা। এটাও একটা কনসেপ্ট অফ রেট্রোস্পেকটিভ স্টাডি। তাহলে রেট্রোস্পেকটিভ স্টাডির দুইটা কনসেপ্ট তোমাকে দিলাম। এক, দি স্টাডি দ্যাট মুভস ফ্রম আউটকাম টু এক্সপোজার, অথবা দি স্টাডি দ্যাট ইনভলভস এ পার্টিকুলার ইভেন্ট দ্যাট হ্যাজ অলরেডি অকার্ড ইন পাস্ট। ওকে, আবার এই রিসার্চটা এইভাবেও করতে পারি যে আমি আজকের দিনে কিছু স্মোকার নিলাম, যারা স্মোক করে, তাদের কারোরই এই মুহূর্তে লাং ক্যান্সার নাই বা শরীরের কোথাও ক্যান্সার নেই। আমি দেখতে চাই তারা আগামীতে ক্যান্সার ডেভেলপ করে কিনা। তাহলে এই 100টা স্মোকারকে তুমি চোখে চোখে রাখবা, তাদেরকে ফলো আপ করবা। ফলো আপ করে তুমি যদি দেখো 5 বছর পরে যে তাদের সবারই ক্যান্সার হয়েছে, তখনও তো তুমি বলবা যে স্মোকিং করলে ক্যান্সার হয়। এইবার তুমি তোমার রিসার্চের যাত্রা শুরু করেছো কোথা থেকে? যাত্রা শুরু করেছে কিন্তু এক্সপোজার থেকে, মানে স্মোকিং দিয়ে তোমার যাত্রা শুরু, এবং শেষ করছো কোথায় গিয়ে? আউটকামে গিয়ে শেষ করছো। সুতরাং এনি স্টাডি দ্যাট মুভস ফ্রম এক্সপোজার টু আউটকাম, তার মানে তোমার ডিরেকশন অফ ইনকোয়ারি হয়েছে আজকের থেকে ভবিষ্যতের দিকে, নাম দিবা প্রসপেকটিভ স্টাডি। তাহলে হোয়াট ইজ প্রসপেকটিভ স্টাডি? The study that moves from exposure to outcome. এক্সপোজারের উপর ডিপেন্ড করে সাবজেক্ট সিলেক্ট করবে, তারপরে তাদেরকে ফলো আপ করে করে ভবিষ্যতে আউটকাম দেখবা। এটা হলো তোমার প্রসপেকটিভ স্টাডি। তাহলে তোমার স্টাডি ডিজাইনটা কি রেট্রোস্পেকটিভ নাকি প্রসপেকটিভ, এই জ্ঞানের উপর দাঁড়িয়ে তুমি বলতে হবে। এরপর আসো লঙ্গিচুডিনাল, ক্রস সেকশনাল বলে দুটা শব্দ আছে। কোনটা লঙ্গিচুডিনাল? যেটা কালেক্টেড এট মোর দ্যান ওয়ান পয়েন্ট অফ টাইম, একাধিকবার ডাটা কালেকশন বাই ফলো আপ অন সেম স্টাডি সাবজেক্টস। একই স্টাডি সাবজেক্টস এর উপরে আইদার ইন ফরওয়ার্ড ডাইরেকশন অথবা ইন ব্যাকওয়ার্ড ডাইরেকশন তুমি বারবার ফলো আপ দিবা। এটা একটা ফলো আপ, এটা আরেকটা ফলো আপ, এটা আরেকটা ফলো আপ, একই স্টাডি সাবজেক্টের উপর। ফিউচারের দিকে হতে পারে, পাস্টের দিকে হতে, তখনই সেটা লঙ্গিচুডিনাল স্টাডি। কিন্তু যদি কোনো ফলো আপ না থাকে, একবারই দেখা হবে, একবারই কথা হবে, যা জানার, যা রেকর্ড করার, সাবজেক্টের কাছ থেকে যা তথ্য নেওয়ার, একবারে নিয়ে ছেড়ে দাও, এটার নাম হবে ক্রস সেকশনাল টাইপ অফ স্টাডি। সিঙ্গেল টাইম ডেটা কালেকশন,
নো ফলো আপ, নো রিপিটেড ডেটা কালেকশন। ঠিক আছে, এই চারটা কথা যেন মনে থাকে: রেট্রোস্পেকটিভ, প্রসপেকটিভ, লংগিচুডিনাল, ক্রস সেকশনাল। রেট্রোস্পেকটিভ, প্রসপেকটিভ, লংগিচুডিনাল, ক্রস সেকশনাল, এইসব জায়গাগুলোতে তোমরা ভুলটা করো। এরপরে আর কয়েকটা কথা বলে আমি শেষ করব। এই লোকটা কিন্তু আকাশের দিকে কিছু একটা দেখতেছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মেঘ, বিদ্যুৎ, এগুলো হয়তো দেখতেছে। প্রশ্ন হলো, এই লোকটা যাহা দেখিতেছে, ধরো সে মেঘ দেখতেছে, সেটা কি সে নিজে তৈরি করেছে, নিজে ক্রিয়েট করেছে? আনসার ইজ নো। মানে সে এমন একটা ঘটনা দেখতেছে যে ঘটনাটা সে নিজে ঘটায় নাই। ঘটনাটা ঘটেছে অটোমেটিক্যালি বাই ন্যাচারাল প্রসেস অর বাই অলমাইটি। অন্যের দ্বারা ঘটে যাওয়া ঘটনার শুধু ফলাফলটা সে দেখতেছে। দ্যাট ইজ অনলি অবজারভেশন। এটাকে বলে অবজারভেশন। অবজার্ভ করো একটা ঘটনা, যে ঘটনাটা ঘটে গেছে সেটা মানুষের দ্বারা হতে পারে অথবা আল্লাহ তাআলা দ্বারা ন্যাচারালি একটা ঘটনা ঘটে গেছে, তুমি দেখো, এটা হলো অবজারভেশন। আবার দেখো এই মহিলা কি করছে, যে কিছু একটা করতেছে, ডু 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 সামথিং ডান এন্ড অবজার্ভ। মানে সে নিজে একটা ঘটনা ঘটাইতেছে, একটা কিছু করছে সে, তার দ্বারা যে ঘটনাটা ঘটিল সেই ঘটনার ফলাফল কি সেটাকেও সে আবার অবজার্ভ করতেছে। এইটা হলো তোমার এক্সপেরিমেন্ট। আগেরটা অবজারভেশন, এটা এক্সপেরিমেন্ট। তাহলে তোমার অবজারভেশন আর এক্সপেরিমেন্টের মধ্যে পার্থক্য, দুইখানে কিন্তু অবজারভেশন আছে, রেকর্ডিং অফ ডেটা আছে। পার্থক্য হলো অবজারভেশন আছে একটা ঘটনার উপরে, কিন্তু ঘটনাটা রিসার্চার নিজে ঘটাবে না। এক্সপেরিমেন্টে অবজারভেশন আছে একটা ঘটনার উপরে এবং ঘটনাটা রিসার্চার নিজে ঘটাবে। ডু এন্ড অবজার্ভ, এই যে ডু ডু ডু, কিছু একটা করলো, যাহা করিল, কিছু একটা করিল, এইটা দ্বারা দুটা জিনিস ডিফারেন্ট হয়ে গেল। তাহলে এই ডুটা কি? ডু হলো ইন্টারভেনশন, হস্তক্ষেপ যাকে বলে, হস্তক্ষেপ। Something done by the researcher to affect the outcome. Something done by the researcher to make an event, to create an event. সেটা কি হইতে পারে? আমাদের বায়োমেডিক্যাল সায়েন্সে, ডাক্তারি বিদ্যায় একটা ড্রাগ হতে পারে। আমি একটা রোগী একটা ড্রাগ দিলাম, খা বেটা 7 দিন পরে আমার কাছে আবি, দেখবো ইফেক্ট অফ দিস ড্রাগ। হতে পারে সার্জারি, হতে পারে কাউন্সিলিং, হতে পারে লাইফস্টাইল, হতে পারে ডায়েটারি হ্যাবিট, হতে পারে সাইকোথেরাপি, স্পিচ থেরাপি, হেলথ এডুকেশন, মিউজিক থেরাপি, নানা রকমের ইন্টারভেনশন আছে। এগুলোকে বলা হয় ইন্টারভেনশন। এইরকম ইন্টারভেনশন দিয়ে কিছু একটা ঘটনা ঘটিয়ে যদি রিসার্চার কোনো একটা রিসার্চ করে, সেটার নামই হলো এক্সপেরিমেন্টাল রিসার্চ বা ইন্টারভেনশনাল রিসার্চ। আর যেখানে রিসার্চার কোনো ইন্টারভেনশন করে কোনো ঘটনা ঘটাবে না, রিসার্চারের পক্ষ থেকে কোনো ইন্টারভেনশন নাই, ঘটনাটা ঘটে গেছে অটোমেটিক্যালি বাই ন্যাচারাল প্রসেস, রিসার্চার শুধু দেখবে, অবজার্ভ করবে, ইফেক্টটা দেখবে, আউটকাম দেখবে, সেটা হলো অবজারভেশনাল স্টাডি। তাহলে এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে তুমি স্টাডি ডিজাইনটাকে ক্লাসিফাই করো। এক, অবজারভেশনাল স্টাডি, অথবা বলে নন ইন্টারভেনশনাল স্টাডি। আরেকটা হলো এটার আন্ডারে দুইটা জিনিস, একটা ডেসক্রিপটিভ স্টাডি, একটা অ্যানালাইটিক্যাল স্টাডি। এই যে ডেসক্রিপটিভ স্টাডি আর অ্যানালাইটিক্যাল স্টাডি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? খুবই সহজ। ডেসক্রিপটিভ স্টাডিটা হলো তুমি একটা ঘটনাকে শুধু ডেসক্রাইব করবা, যে আমি এখানে এই দেখলাম,
এই শুনলাম, এই পাইলাম, এতটুকু বলে শেষ ডেসক্রিপটিভ স্টাডি। কিন্তু অ্যানালিটিক্যাল স্টাডি আরেক স্টেপ আগাবে। অ্যানালিটিক্যাল স্টাডি বলবে আমি এই দেখলাম, এই পাইলাম, এবং এটাও বলবে তার পিছনের কারণটা কি, এটা কেন দেখলাম, এটা কেন হইল, এটা কেন পাইলাম, সেই কারণটাও বলে ফেলবে। এটা হলো তোমার অ্যানালিটিক্যাল স্টাডি। সুতরাং ডেসক্রিপটিভ স্টাডি আর অ্যানালিটিক্যাল স্টাডির মধ্যে একটা কথাই পার্থক্য। ডেসক্রিপটিভ স্টাডিতে আমি কোনো একটা ঘটনাকে ডেসক্রাইব করব, কিন্তু তার পিছনের কারণ কি আমি খুঁজবো না। বাট ইন অ্যানালিটিক্যাল স্টাডি আমি একটা ঘটনাকে ডেসক্রাইব করব, পাশাপাশি তার পিছনের কারণগুলো কি সেটাও বলব। অবজারভেশনাল স্টাডি দুই রকম, ডেসক্রিপটিভ, অ্যানালিটিক্যাল। ডেসক্রিপটিভ স্টাডির আন্ডারে আমরা সবচেয়ে বেশি করি কেস স্টাডি, কেস সিরিজ, সার্ভেলেন্স, সেন্সাস, ক্রস সেকশনাল স্টাডি, এগুলো। অ্যানালিটিক্যাল স্টাডির মধ্যে তিনটা ক্লাসিক ডিজাইন: কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি এন্ড ক্রস সেকশনাল স্টাডি। এবার আসো এক্সপেরিমেন্টাল স্টাডি বা ইন্টারভেনশনাল স্টাডি, যেখানে তুমি ইন্টারভেনশন করবে। মনে রাখবা, এক্সপেরিমেন্টাল স্টাডি সব সময় অ্যানালিটিক্যাল স্টাডি, অবজারভেশনাল স্টাডি সব সময় অ্যানালিটিক্যাল না। কিছু কিছু অবজারভেশনাল স্টাডি আছে যেগুলো ডেসক্রিপটিভ, নট অ্যানালিটিক্যাল। কিন্তু এক্সপেরিমেন্টাল স্টাডি অলওয়েজ অলওয়েজ এন্ড অলওয়েজ অ্যানালিটিক্যাল। ঠিক আছে? এর আন্ডারে আমরা কি করি? ক্লিনিক্যাল ট্রায়াল করি, আরসিটি করি, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করি, নন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করতে পারি। ঠিক আছে? এই তো, এই কয়েকটা জিনিস আমরা একটু দেখব। তুমি হয় একটা ক্রস সেকশনাল টাইপ অফ ডেসক্রিপটিভ স্টাডি করবা তোমার রিসার্চে, যদিও এটা কম করে। থিসিসে, ডিসার্টেশনে আমরা ডেসক্রিপটিভ টাইপ অফ স্টাডি খুব বেশি এনকারেজ করি না, কারণ তুমি এটা থিসিস করবা, একটা কারণ সহ বের করো, অ্যানালিটিক্যাল করো, যাহা হইল তাহার পিছনে কারণ কি সেটাও বলো, তবে না এটা একটা ভালো জিনিস হবে, তাই না? তাহলে তোমরা কি করবা? ডেসক্রিপটিভ টাইপ অফ ক্রস সেকশনাল স্টাডি সচরাচর করে অনেকে, সবচেয়ে বেশি করবা আইদার কেস কন্ট্রোল স্টাডি, অথবা কোহর্ট স্টাডি, অথবা অ্যানালিটিক্যাল টাইপ অফ ক্রস সেকশনাল স্টাডি। মনে রাখবা, তোমার এই ক্রস সেকশনাল স্টাডি ডেসক্রিপটিভ হতে পারে, আবার অ্যানালিটিক্যাল হতে পারে। একটা ক্রস সেকশনাল স্টাডি তখনই ডেসক্রিপটিভ হবে যখন তুমি ঘটনাটাকে ডেসক্রাইব করে ছেড়ে দিলে। আবার একই ক্রস সেকশনাল স্টাডি হতে পারে এরকম, তার পিছনের কিছু কারণটাও খুঁজে বের করবে। তোমরা কিন্তু এই তিনটেই সবচেয়ে বেশি করবা। অ্যানালিটিক্যাল স্টাডির মধ্যে কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি। আর কিছু কিছু ক্ষেত্রে তোমরা ক্লিনিক্যাল ট্রায়াল বা আরসিটি, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এগুলো তোমার স্টাডি ডিজাইনে আসবে। তাহলে তুমি কি করবা? বই থেকে, তুমি আমার বইটি পড়ো, সহজ করে বলা আছে, তুমি এই তিনটা জিনিস একটু পড়বা। এক, কেস কন্ট্রোল স্টাডি; দুই, কোহর্ট স্টাডি; দুই, ক্রস সেকশনাল স্টাডি। আর এই যে আরসিটিটা পড়বা, আরসিটি এন্ড ক্লিনিক্যাল ট্রায়াল, একটু মনোযোগ দিয়ে পড়ে নিবা। পড়ে তুমি কোন ধরনের স্টাডি ডিজাইনে যাচ্ছ প্রোটোকল লেখার জন্য সেটা পরিষ্কার ভাবে বলে দিবে। এই দায়িত্বটা, অ্যাসাইনমেন্ট আমি তোমার উপরে রেখে গেলাম, আমি ডিটেলসে গেলাম না। যদি কারো কোনো প্রশ্ন থাকে কালকেও বলতে পারো, আজকেও বলতে পারো ওভার স্টাডি ডিজাইন। এবার আমি আজকের বিকালের একটা এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করে তোমাদের সাথে আমি শেষ করছি। একটা মেয়ে আসলো আমার কাছে বিসিপিএস এর একটা প্রোটোকল নিয়ে। সে প্রোটোকল ডিজাইন করছে এইভাবে। কি করছে? কি জানি একটা কি জানি ম্যালিগন্যান্সি বললো, এন্টি মুলারিয়াল হরমোন
এইটা ওই ম্যালিগন্যান্ট কন্ডিশনে একটু বাড়ে বলতে চায় সে। তবে পেশেন্ট গুলোকে কমেট 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 কমেটের জানি কি ইয়েটা কম্পোজিশনটা ভুলে গেলাম। কমেট ট্যাবলেটের মেটফরমিন, রাইট, মেটফরমিন। সে এই পেশেন্ট গুলোকে মেটফরমিন দিবে। মেটফরমিন দেওয়ার আগে তার এন্টি মুলারিয়ান হরমোনটা সে দেখবে। এবার মেটফরমিন সবাইকে প্রেসক্রাইব করবে। তারপরে 3 মাস পরে আবার তার এন্টি মুলারিয়ান হরমোনটা দেখবে। তার হাইপোথিসিস হলো এই সমস্ত ম্যালিগন্যান্ট পেশেন্টের, এটা কি ধরনের ম্যালিগন্যান্সি ভুলে গেলাম, মানে নামটা কি জানি বলছিল, ভুলে গেছি। এটা মানে ইউটেরাইন অর ওভারিয়ান ম্যালিগন্যান্সি কিছু একটা হবে। হাইপোথিসিস হলো যে তাদেরকে এই ড্রাগ দিলে পরে অ্যান্টি মুলারিয়ান হরমোনটা কমে যায়, মানে এটা একটা গুড ইফেক্টিভ। তো দেখো এটা কিন্তু মানে সে ডাটাটা কালেকশন করছে কিভাবে, দেখো সে ঢাকা মেডিকেল কলেজের কি বলে গাইনি অনকোলজি ওয়ার্ডে গেছে, গিয়ে সে দেখেছে কাদেরকে কাদেরকে মানে এই ধরনের রোগী কাদেরকে কাদেরকে ওই কি বলে তোমার কমেট প্রেসক্রাইব করা হয়েছে। এই পেশেন্ট গুলাকে সে ধরেছে, ধরে তাদের এন্টি মুলারিয়ান হরমোন আইদার করা ছিল অথবা পেশেন্টদেরকে কনভিন্স করিয়ে সে মানে এএমএস আবার ব্লাড নিয়ে করেছে। তার মানে কি তার প্রত্যেকটা পেশেন্টের বেসলাইন বিফোর স্টার্টিং কমেট মেটফরমিন তার কাছে এই 100টা রোগীর প্রত্যেকটার এন্টি মুলারিয়াল হরমোনের কনসেন্ট্রেশনটা আছে। এবার তারা খাইলো, 6 মাস পরে আসলো, আসার পরে সে আবার তাদের এন্টি মুলারিয়াল হরমোন করেছে, করে কম্পেয়ার করেছে, কম্পেয়ার করে দেখিয়েছে যে কমেট খাওয়ার পরে তাদের এন্টি মুলারিয়াল হরমোনটা সিগনিফিকেন্টলি কমেছে। সো কমেট ইজ এ গুড ড্রাগ ফর দিস পার্টিকুলার টাইপ অফ পেশেন্ট। এটা হলো তার কাজ। কি তার স্টাডি ডিজাইন এবার শুনি, এটি নিয়ে লাগছে মানে প্রোটোকল সাবমিট করার পরে বিসিপিএস থেকে গেছে 2 জন রিভিউয়ারের কাছে, একজন রিভিউয়ার এক কথা কইছে, আরেকজন রিভিউয়ার আরেক কথা কইছে, তার সুপারভাইজার আবার এগ্রি করতেছে না। তখন সুপারভাইজার পরে আমার কাছে পাঠিয়েছে, তখন যে তুমি স্যারের কাছে যাও তো একটু কি বলে দেখি, বলো তোমরা এটা কি স্টাডি ডিজাইন। তোমাদের সাথে যেটুকু আলোচনা করছি ওইটুকুর মধ্যে থেকে উত্তরটা দিতে পারার কথা। এটা এক্সপেরিমেন্টাল স্টাডি স্যার। ওকে, এক্সপেরিমেন্টাল স্টাডি। আর কোনো অপশন কারোর মাথায় আসতেছে? কারোর মাথায় আর কোনো অপশন নাই? সবাই কি এর সাথে এগ্রিড? এই কথার সাথে সবাই এগ্রি করলে বলো যে এগ্রিড, এটাও তো করতে পারো। সবাই তাহলে এগ্রিড মনে হচ্ছে না? তুমি যে কথাটা বলেছ আমি কিন্তু এই কথাটাই বলতে চাই যে এটা একটা এক্সপেরিমেন্টাল স্টাডি। কিন্তু বিসিপিএস থেকে তাকে একজন রিভিউয়ার বলছে যে তুমি তো পেশেন্ট গুলোকে কাউন্সেলিং করে তুমি তো পেশেন্টদেরকে কমেট প্রেসক্রাইব করো নাই, কমেটটা প্রেসক্রাইব করছে সামবডি এলস, পেশেন্টকে কাউন্সেলিং করছে সামবডি এলস। পেশেন্ট কিন্তু কমেট খাচ্ছে তোমার কথা নয়, অন্য কারোর কথায়। যারা পেশেন্ট কমেট খাচ্ছে তাদেরকে তুমি পিক আপ করেছো, পিক আপ করে তুমি তাদের অ্যান্টি মুলারিয়াল হরমোনটা দেখেছো এবং 3 মাস পরে আবার দেখেছো, দেখে বলেছো। সেই গ্রাউন্ডে কিন্তু রিভিউয়ার একজন বলেছে যে এটা এক্সপেরিমেন্টাল স্টাডি নয়, এটা অবজারভেশনাল স্টাডি।
কি মনে হচ্ছে তার যুক্তিটা কি ঠিক আছে? রিভিউয়ারের যুক্তিটা ঠিক আছে না? রিভিউয়ারের যুক্তি কিন্তু ঠিক আছে, যুক্তি কিন্তু ঠিক আছে রিভিউয়ারের। কিন্তু যে রিভিউয়ার এটাকে বলছে যে এটা একটা অবজারভেশনাল স্টাডি, সে কিন্তু প্রোটোকলটা সাবমিট করেছিল এটা একটা ক্রস সেকশনাল মানে অবজারভেশনাল ক্রস সেকশনাল স্টাডি বলে সাবমিট করছিল। এই তখনই রিভিউয়ার ধরছে, রিভিউয়ার বলছে যে এটা একটা অবজারভেশনাল স্টাডি, ঠিক আছে, এবং এটা ক্রস সেকশনাল স্টাডি নয়। একদম রিভিউয়ার এটা কমেন্ট করছে। এবার তোমাদের কমেন্ট এটি কি ক্রস সেকশনাল নাকি লঙ্গিচুডিনাল? লঙ্গিটিউডিনাল। এটা কিন্তু একদম পরিষ্কার লঙ্গিচুডিনাল। আমি তখন মেয়েটাকে প্রশ্ন করলাম, তুমি কোন আক্কেলে এটাকে ক্রস সেকশনাল স্টাডি দিকে পাঠিয়েছিল? বলে আমার সুপারভাইজার তাই বলছে। বলে সুপারভাইজার বলছে, বললে তুমি একটু চিন্তা করবো না এটা, কারণ তুমি তো মানে তোমার একটা বেস লাইন ডেটা আছে, তার উপর আবার 3 মাস পরের আরেকটা ডাটা নিয়েছো, নিয়ে 3 মাস পরেরটাকে কম্পেয়ার করছো বেস লাইনের সাথে। তাহলে এটা তো একটা লঙ্গিচুডিনাল স্টাডি হয়ে গেছে, প্রসপেক্টিভ স্টাডি হয়ে গেছে, অবজারভেশনাল স্টাডি হয়ে গেছে। আচ্ছা, এখন প্রশ্ন দাঁড়াইলো যে এই যে অবজারভেশনাল স্টাডি, তার মধ্যে কোনটা? এটা কি কেস কন্ট্রোল, এটা কি কোহর্ট, এটা কি ক্রস সেকশনাল? কোনটা? ক্রস সেকশনাল তো অবশ্যই না, কেস কন্ট্রোল তো অবশ্যই না, বিকজ কেস কন্ট্রোল স্টাডির যে অ্যাপ্রোচ সেইভাবে সে যায় নাই। কোহর্ট স্টাডিও না, কোহর্ট স্টাডি তুমি কোহর্ট স্টাডিটা পড়লে বুঝতে পারবে ওইভাবে সে যায় নাই। সুতরাং একজন রিভিউয়ার কারেক্টলি তাকে বলেছে যে তুমি এটাকে প্রসপেক্টিভ অবজারভেশনাল স্টাডি বলতে হবে, এইটুক পর্যন্ত ঠিক আছে। কিন্তু সে আবার আরেকটা কথা, বাড়তি কথা বলছে, প্রসপেক্টিভ অবজারভেশনাল বিফোর এন্ড আফটার স্টাডি। বিফোর এন্ড আফটার, কারণ পেশেন্টের কমেন্ট দেওয়ার আগে একটা এএমএস দিচ্ছে, পরে আরেকটা এএমএস দিচ্ছে, যে কম্পেয়ার করেছে। তো আমি পরে তাকে বললাম যে শোনো, যে তোমাকে বিফোর এন্ড আফটার স্টাডি বলছে, যে বলবা যে বিফোর এন্ড আফটার স্টাডি যেটা, এটা শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে প্রযোজ্য, এক্সপেরিমেন্টাল স্টাডির ক্ষেত্রে প্রযোজ্য। অবজারভেশনাল স্টাডির ক্ষেত্রে আমরা এরকম বিফোর এন্ড আফটার বলে কোনো কথা নাই। সো ফাইনাল কমেন্ট হলো, তুমি এটাকে ক্রস সেকশনাল স্টাডিতে বলতেই পারবে না, ক্লিনিক্যাল ট্রায়ালও বলতেই পারবে না, তাহলে বাকি রইল তোমার একটাই, সেটা হলো অবজারভেশনাল প্রসপেক্টিভ অবজারভেশনাল স্টাডি। এই যে তোমাদের কতগুলা ক্লাসিক স্টাডি ডিজাইন বলা হয়েছে, এই যে ক্রস সেকশনাল স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি, ক্লিনিক্যাল ট্রায়াল, আরসিটি, অনেক সময় কোনো একটা পার্টিকুলার স্টাডি ডিজাইন এক্স্যাক্টলি তোমার এই টাইপের সাথে 100% ফিট হয় না, 100% হয় না। যেমন এই ক্ষেত্রে হইল না, সেক্ষেত্রে তুমি তোমার লজিক অ্যাপ্লাই করে কোনো একটা কথা বলে দিবা। যেমন এই ক্ষেত্রে লজিক অ্যাপ্লাই করে বলা হলো, তোমার এটা কেস কন্ট্রোলও বলা যাচ্ছে না, কোহর্টও বলা যাচ্ছে না, তারপরে ক্রস সেকশনালও বলা যাচ্ছে না, ক্লিনিক্যাল ট্রায়ালও না, তবে এটা একটা অবজারভেশনাল স্টাডি এবং এটা একটা প্রসপেক্টিভ স্টাডি, লঙ্গিচুডিনাল। তুমি এটুকুতেই থাকো, প্রসপেক্টিভ লঙ্গিচুডিনাল স্টাডি। এই তো, এইভাবে তোমরা ডিসাইড করবা। তো এই স্টাডি ডিজাইনটা একটু বই থেকে পড়ে নিবা, পড়ে নিয়ে তুমি যে স্টাডিটা করতে চাও, যে প্রোটোকলটা রেডি করতে চাও, সেটা নিয়ে তুমি ওইভাবে স্টাডি ডিজাইনটা সিলেক্ট করে নিবা। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে শেষ। কালকে আমরা স্যাম্পল সাইজ